নমস্কার, আমি মধুস্নাতা। আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজ আমি আপনাদের এই অনুরোধে নিয়ে এসেছি সমরেশ বসুর লেখা একটি গল্প। গল্পটির নাম শেষ মেলায়। আশা করছি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে আজকের গল্প পাঠ। প্রথম দেখা পলাশপুরে। মেলার পূবে যেখানে গোধূলির লাল আলো যাবার আগে থরথর করে কাঁপছিল, সেইখানে সেই মণিহারি দোকানটার পাশে গোলা খড়ি মাটির পৌঁছ দেওয়া মাটির হাড়ি আর বাসনগুলোতে একাগ্র চিত্তে রঙিন তুলির চিত্রাঙ্কন করে চলেছিল মোহন। জৌলুস বাড়াবার খাতিরে সামনে মাদুর পেতে ছড়িয়ে রেখেছিল কিছু রঙিন কাচের চুড়ি। নতুন ধানের আর তেলে ভাজার কড়া ঝাঁঝের গন্ধে গোধূলি আলোর লুকোচুরি খেলা রঙিন চুড়ির গায়ে সমস্ত কিছু মিলিয়ে মেলাটায় একটা গভীর আকর্ষণে টানছিল গাঁয়ের ঘরের আটপৌরে মানুষগুলোকে। সমস্ত আবহাওয়া যেন কি এক গভীর রসাবেগে চঞ্চল। হেঁসেলের আর মাঠের কাজ না হোক, ব্যস্ততার কমতি নেই। কমতি নেই চেঁচামেচির, কারণে অকারণে ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া অসংখ্য শঙ্কা ব্যাকুলতা। লাভ ক্ষতির হিসাবের গোলমাল ছাপিয়ে ওঠেনি প্রীতি আর প্রেমের কলকাকলিকে। ছিলের ছো মারা উধাও খাবারের জন্য প্রচন্ড কান্না। গোধূলির স্বল্প ছায়ায় ভিড়ের ভার ঝিমিয়ে এসেছে। আগামীকালের কাজ সারছে মোহন, ছড়ানো চুড়ি আর আঁকাজোকা মাটির বাসনের মাঝখানে। মাঝে মাঝে খদ্দেরদের সঙ্গে কথা বলছে, জিনিস দিচ্ছে, পয়সা নিচ্ছে, আর কোলের উপর হাঁড়ি নিয়ে ঝুঁকে পড়ছে তুলি নিয়ে। কত সে অসংখ্য পট মাটির বাসনের গায়ে। বাদ যায়নি অনাদি আমারের কামারশালা, ঘরের পিঠে বাবুদের জমিতে মানুষেক আর অবিলাসের নিরেন দেওয়া মাটি কাটার ছবি। খাদু পিসির ঢেকি ঘরের পটও উঠেছে 5 পো হাড়িটার সরায়। কিন্তু কি সর্বনাশ! খাদু পিসির ছেলের বউয়ের ঘোমটা কষা মূর্তিকানিও যে উকি মারছে সরাখানির পটে। মনে মনে হেসে ওঠে মোহন। দেখলে পরে খাদু পিসি ঘাড় মোটকে ছাড়বে। বিলানো দেশের ভাতের হাড়িটার গায়ে মা লক্ষ্মীর বাহন পেঁচার চোখ দুটো আঁকতেই খিলখিল হাসির শব্দে চমকে উঠল মোহন। পেঁচার মুখ হলেন কি মানুষের? একদল মেয়ের ঝাঁক থেকে ডাগর কটা মেয়েটা বিদ্রুপ ভরে ঠেটি বাঁকিয়ে তেরছা করে চাইলে মোহনের দিকে। কথা শুনে সবাই হেসে উঠে ঢলে পড়লে এ ওর গায়ে। কপাল থেকে চুলের গোছটা সরিয়ে কটমট করে ফিরে তাকালো মোহন। তার কালো অঙ্গ চকচক করে উঠল গোধূলির আলোয়। পাংশুটে তুলির আঁচড় পড়ে গেল মা লক্ষ্মীর কোল ভরা ধানের শীষে। পর মুহূর্তেই মোহন হেসে উঠে বলল, পেঁচা কেনে, মানুষই বটেক, মিলিয়ে দেখে লাও কেনে তোমার মুখের সঙ্গে। সুভদ্রার কটা মুখ মুহূর্তে পাংশু হয়ে গেল। সেইক্ষণেই একটা কঠিন জবাব মুখে না এসে ঠোঁট দুটো কেঁপে উঠল শুধু। ধারালো কাস্তের মতো চোখ দুটো চকচক করে উঠল।
সঙ্গিনীরা সব চকিতে সন্ত্রস্ত ভীত মুখে একবার মোহন আর একবার সুভদ্রার দিকে তাকায়। একটা ভীষণ অঘটনের জন্য যেন সবাই প্রস্তুত। অমনি হাসি খুশির মোহনে যেন চকিতে গোয়ার গোবিন্দ হয়ে উঠেছে। এমনই একটা তিক্ত হাসি ঠোঁটে সে কটকট করে তাকিয়ে রইল সুভদ্রার দিকে। কিন্তু না, সুভদ্রার পান খাওয়া রক্তরেখায়িত ঠোঁট ধনুকের ছিলার মতো বেঁকে উঠেছে বাঁকা কঠিন হাসিতে। বলল, আমি হলেন মহারাজ, বলে হবুর ডোবার ব্যাংটা, বিষ্টা জলে মুখ দেখে কয়, হবু যেন চ্যাংটা। গিরস্তি বউদের ছামুতে জিজ্ঞেস করে লাও কেনে, উঠে কার মুখ? বলে দাঁতের মধ্যে এটলি, কত রঙ্গ দেখালি। চল চল, ব্যাং নাক করলে সাপের পেটে যায়, মানুষের পা চাপা পড়ে। খিলখিল করে হাসতে হাসতে মেয়ের দল এগিয়ে গেল। মোহনের হাত পা কানে কে যেন গেল আগুন ছড়িয়ে দিয়ে। ইচ্ছে করলো ছুটে গিয়ে ওই কা দেহ ধুলাই ফেলে বেপটকা ষাঁড়ের মতো এলোপাথারি ঠ্যাঙায়। কিন্তু নিজের গাঁধর নয়, বিদেশ। তাছাড়া পরের মেয়ে বহুরী। শুধু চেঁচিয়ে উঠল, গিরিস্তি বউ কি বাজার বউ ঠাউর করতে লাড়লাম, সময় বুঝে বুঝিয়ে দিয়ে যেও কেনে। মেয়েদের দল থমকে দাঁড়ালো, আবার ফিরে গেল তাড়াতাড়ি। এখানে সেখানে লক্ষ্য আর হ্যারিকেন জ্বলে উঠেছে। ঘনিয়ে আসছে আধার। মেলার উত্তরে ঢোলকে গা পড়ছে ডুম ডুম ডুম। গাউনা বাজনা হবে, ডাক আসছে আসরের। মোহন সব গুটোতে আরম্ভ করে। কথাটা বলে বড় খুশি হয়নি সে, শান্তি পায়নি। এখন মনে হচ্ছে এমন কথা না বললেই বুঝি ভালো হতো। তবু কটা মেয়ের দেমাগের কথা ভেবে মনে মনে হাসতে হাসতে চুড়িগুলো তুলে তুলে একটা সাজিতে ভরতে লাগলো সে। আজকের মতো বেচাকেনা এখানেই শেষ। এখন শুধু খোলা থাকবে খাবারের দোকানগুলো। লোকজন গান বাজনা শুনবে, খাবার কিনবে, খাওয়াবে, খাবে। আর খোলা রইল কাপড় মণিহারির দোকান। নতুন করে খুলতে থাকলো উত্তরে দরমা ছাওয়া খুপড়ি ঘরগুলো, বেশ্যাদের ঘর। গাওনা শুনে সকলে আসবে ফুর্তি করতে। গঙ্গার সার দোকানে জ্বলে উঠেছে মাঝারি ডেলাইট খানি। সারা মেলার সমস্ত আকর্ষণ তখন ওই ডেলাইটের আলোর ঝিলিমিলি নানা রকম বোতলগুলোর গায়ে। মোহন সব গুছিয়ে তুলে উঠবে, এমন সময় একদল লোক এসে হাজির। সঙ্গে তাদের সেই মেয়েদের দলটা। সকলের আগে কোমরে হাত দিয়ে বেঁকে দাঁড়ালো সুভদ্রা। দুটুকরা অঙ্গারের মতো দুটো চোখ দিয়ে একবার মোহনকে দেখে বাঁকা ঠোঁটে হেসে বলল, বুঝতে পারলে বাজারি বউ কি গিরিস্তি? তাই বুঝতে আসলাম। ই মানুষটা বলে আমাদের বেবুস্যে, বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনকে। যেমনি বলা অমনি জোয়ান মানুষগুলো হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল মোহনের উপর। চলল কিল চর লাথি নিষ্ঠুর ভাবে। তছনছ করে দিল চুড়িহারির বোঝা। একজন চুলের মুঠিতে একটা হ্যাঁচকা টান মেরে বলে উঠল, শালা, তো গিরিস্তি বহুরি ঝিকে বলিস বেশ্যা? মণিহারি দোকানের মালিক হেঁকে উঠল, আরে এই মারছিস কেন? এবার সবাই ছেড়ে দেয়, বলে,
গালি দিয়েছে শালা মেয়ে মানুষদের। মনে রাখিস এটা পলাশপুরের মেলা, মেয়ে মানুষদের ইজ্জত আছে। মোহনের কসবে চাপ চাপ রক্ত গড়িয়ে এলো। নিচের ঠোঁটের মাঝখানটা কেটে ফাঁক হয়ে গেছে খানিকটা। বাঁ চোখের উপরটা ফুলে নীলাভ গুলির মতো হয়ে উঠেছে। এক অদ্ভুত হাসি নিয়ে ঠোঁটে রক্ত মুছতে মোহন ফিরে তাকালো সুভদ্রার দিকে। সুভদ্রাও তার দিকেই তাকিয়েছিল। ভাঙাচোরা জিনিসগুলোর দিকে দেখে ভুটান করে রক্তাক্ত ঠোঁটে হাসি নিয়ে ফিরে তাকালো সুভদ্রার দিকে আবার। ততক্ষণে সুভদ্রার অঙ্গারের মতো চোখ দুটো কে যেন একগাদা জল ঢেলে নিভিয়ে দিয়েছে। বুকের মধ্যে এক ভীষণ ঝড়ের আবেগে তার ঠোঁট দুটো কেঁপে উঠল থর থর করে। চকিতে পিছন ফিরে ঝড়ের বেগে সে চলে গেল। আর সবাই খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে চলে গেল। আসর জমানো ঢাক পেটানো তখনও চলছে। আসর থেকে হরিবোল ধ্বনি উঠেছে। বহু লোকে চাপা কোলাহল আসছে ভেসে। মোহন মণিহারি দোকানের বিচ্ছুরিত আলোয় হাতিয়ে দেখল কোনো বস্তুটাই আর আস্ত নেই। ভাঙাচোরা জিনিসের ভিতর থেকে পয়সার থলিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। অদূরেই দৈনিক 6 পয়সা ভাড়া করা চালাঘরটায় এসে লক্ষ্য জ্বালিয়ে রেখে গামছা নিয়ে বেরুলো সে। ঘরের পেছনেই একটা পুকুর, সেখানে ডুব দিয়ে স্নান করে নিল। আসরে ঢাক থেমেছে, গান ভেসে আসছে দুকে কলি। আসরের বাহবা ধ্বনিও শোনা যাচ্ছে দু চারটি। মোহন কাপড় ছেড়ে ফতুয়াটা গায়ে দিয়ে ঘর বন্ধ করে বেরুলো। চৈত্র রাত্রি, একটু একটু গরম পড়েছে বটে, মিঠে মিঠে হাওয়াও আছে। পৃথিবীর নিরেট অন্ধকারকে রহস্যময় করে তুলেছে ছোট্ট এক ফালি চাঁদ। কোনো কিছুই স্পষ্ট নয়, তবু সবকিছুই যেন মূর্তি ধরে সামনে দাঁড়িয়ে আছে। মোহন খানিকটা এগুতেই তার দুহাত দূরে একটা মূর্তি দেখে সে থমকে দাঁড়ালো। ঘোমটা ঢাকা মূর্তি। মোহন জিজ্ঞেস করল, কে হে? তুমি কে বটে? মেয়ে মানুষের গলা শুনে একটু বিস্মিত হলেও চকিতে একটা সন্দেহ খেলে গেল তার মনে। বলল, আমি মোহন, দরিদ্র চিত্তকর। তুমি কে বটে? পলাশপুরে লাগাত নলিগড়ের গণেশ কামারের মেয়া সুভদ্রা আমি। সুভদ্রা ঘোমটা খুলে ফেলল। একবার মোহনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল সে। সুভদ্রাকে চিনতেই মোহনের ঠোঁটে হাসি ফুটে উঠল। বলল, ইজ্জত বাঁচাবার লেগে কি আবার লোকজন ডেকে নিয়ে আসছো নাকি? কথাটা শেষ করবার আগেই বিস্ময়ে আড়ষ্ট হয়ে গেল মোহন। স্পষ্ট দেখল সুভদ্রার চোখের কোণে দুফোঁটা জল চকচক করছে। আঁচলের গিঁট খুলে কয়েকটা টাকা বাড়িয়ে ধরল সুভদ্রা। অপরাধ হয়েছে, মাপ করে দেও। টাকা কটা নিয়ে মাল কিনে লিয়ে আসো। সে হবেকনি। মোহন আবার হেসে উঠল। দরিদ্র হলেও তোমাদের প্যাঁচার মন খাটো লয় গো গণেশ কামারের মেয়া। ও টাকা তুমি ফিরিয়ে লাও। না। সুভদ্রা 2 পা এগিয়ে এলো। টাকা না নিলে বুঝবো তোমার রাগ যায় নাই। ক্ষমা করো, টাকা লও। গোসাইয়ের আখড়ায় বাপ ভাইয়ের ছামুতে আসর থেকে পালিয়ে আসছি, দেরি হলে খোঁজ পড়ে যাবে। মোহন তবু জোর হাতে অনুনয় করে। পা চাপা না পড়লেও ও টাকা নিলে কিন্তু
ব্যাঙের মৃত্যুর সামিল হবে। আকাশের তারার দিকে তাকিয়ে বলল সুভদ্রা, জন্ম বেধবা, বাপ ভাইয়ের গলগ্রহ, আমার কপাল খারাপ, তাই আমার মুখও খারাপ, মানুষের ব্যথা দেওয়া স্বভাব, মাপ করো, টাকা লও। তোমারই কুকথা আমিও বলছি, ও শোধবোধ হয়ে গেছে। না, গলা ভেঙে এলো সুভদ্রার। পরপুরুষের ছামুতে এমন করে কথা বলি নাই কখনো, বুকের মধ্যে কাঁপন লাগছে। দেরি করো না, লাও, পয়সা নিয়ে আমার অপরাধ শোধ হবে না, তবু নিতে হবে। আপত্ত করো না, লাও। বলে চট করে টাকা কটা মোহনের ফতুয়ার পকেটে গুজে দিয়ে পিছন ফিরে এগিয়ে গেল সে। ক্ষণিক বিমূঢ় ভাবে দাঁড়িয়ে থেকে মোহন অনুচ্চ গলায় ডাকল, ওহে, ও নলিগড়ের মিয়া, একটা কথা শুনো। দূরে দাঁড়ালো সুভদ্রা। মোহন দু এক পা এগুতে বলল, চৈত্র সংক্রান্তির দিন কোপগড়ের মেলায় যেও, তোমার প্যাঁচার নিমন্তন্ন রইল, যাবা তো? দূর থেকে হালকা সুর ভেসে এলো দুবার, আচ্ছা আচ্ছা। আখড়ার পথে অদৃশ্য হয়ে গেল সে। এদিকে মেলাতে গান জমে উঠেছে। সেদিকে আর মোহনের যেতে ইচ্ছা করল না। ফতুয়ার পকেটে টাকা কটায় হাত রেখে দাঁড়িয়ে রইল সে। মোহন সুভদ্রার আবার দেখা হলো কোপগড়ের মেলায়। চৈত্রের ঝোড়ো হাওয়ায় এলোথেলো চুলে এক মুখ ধুলো নিয়ে এসে দাঁড়ালো সুভদ্রা মোহনের সাজানো দোকানের ধারে। বড় লজ্জা করছে সুভদ্রার। মনে হচ্ছে যেন বড় বেশি বেহায়াপনা করে ফেলেছে সে কোপগড়ে এসে। তাই ভালো করে তাকাতে পারে না মোহনের দিকে। আরে, বসো বসো। মোহন তাড়াতাড়ি হাড়ি চুড়ি সরিয়ে একটু জায়গা করে দেয়। ওরে বাবা, পেঁচার কি ভাগ্যি! কার সাথে আসলে? সুভদ্রা বসে না, বলে, বাপের সাথে। আসতে কি চায়? বলে, বুড়ো হয়েছি, অত দূরের মেলায় যেতে পারবেকনি। অনেক কয়ে লিয়ে আসছি, হাতুড়ি বাটলোর দোকান খুলবে বলে। হুই পশ্চিম তরফে দোকান নিয়ে বসেছে। বলতে বলতে ধুলো মাখা কটা মুখ তার লাল হয়ে ওঠে। মোহন তাড়াতাড়ি খাবারের দোকান থেকে দুটো মিষ্টি আর এক ঘটি জল এনে দেয়। বসো কেনে, খানিক জল খাও। সুভদ্রার আরো লজ্জা বাড়ে। বলে, না না, এসব কেনে আনলে? তা বললে কি চলে? তুমি ব্যাঙের অতিথি, মিষ্টি মুখ করতে হবে কি? সুভদ্রা গম্ভীর হয়ে বলে, তবে তোমার রাগ যায় নাই বলো? ব্যাঙ প্যাঁচা বলতেছ বারবার। মোহন তাড়াতাড়ি বলে জোর হাতে, আহা, রাগ করো না নলিগড়ের মেয়া, বড় ভালো লাগে বলতে, তাই রাগও তো বলবো না। চোখাচোখি হতেই আবার দুজনে হেসে ফেলে। সুভদ্রা বলে, হাত মুখ ধোবার লাগে, না হলে সোয়াস্তি নাই। বেশ, চলো কেন নদীতে যাই, দাক্ষিণে পলকের রাস্তা, যাবা? চলো। বাপ দেখলে কিন্তু। মোহন ততক্ষণে হাঁক পাড়তে শুরু করেছে। আরে ও গহর, কথা গেলছিস? 12-13 বছরের একটি ছেলে আসতে সে বলে,
একটু বস, নদী থেকে আসছি, বুঝলি? ছেলেটা সম্মতি জানিয়ে গদিতে বসে। পথে চলতে চলতে সুভদ্রা বলে, ঘর কি তোমার এই কোপগড়েই? না, ভিটেখানিক আছে কি তোমার বোলপুরে। কিন্তু আমি 12 মাসে ঘুরে ঘুরে বেড়াই মেলায়, বাজারে। পেটের লেগে 12 মাস কাটে। দুশ্চিন্তাটাও সঙ্গে সঙ্গেই মনে উদয় হয়। বলে, মানুষজনের যা অবস্থা হবার লাগছে, মেলাগুলান সব পড়ে যাবে, চাষাবাদ নাই। পরে শহরকে যেতে হবে কুলির কাম ধরতে। বলে মোহন হেসে ওঠে। ক্ষয় পাওয়া ক্ষীণ নদী। সুভদ্রা হাত মুখ ধোয়, কানের পিঠে মাথায় একটু জল দিয়ে ঠান্ডা হয়ে নেয়। মোহন খানিকটা দূরে বসে হঠাৎ এক অজানা আবেগে হেরে গলায় গান গাওয়ার আপ্রাণ চেষ্টায় চেঁচিয়ে ওঠে, তুমি কে পাগলিনী হে, বহুদিনের চেনা বলে মনে হতেছে। হাত মুখ ধুতে ধুতে সুভদ্রার কটা মুখ আবার লাল হয়ে ওঠে। লজ্জার আবেগে সাদা সাদা দাঁত দিয়ে সে নিচের ঠোঁটটা চেপে ধরে। হাত মুখ ধোয়া হয়ে গেলে চলতে চলতে হঠাৎ সুভদ্রা বলে, তুমি বেয়া করো নাই? মোহন হা হা করে হেসে ওঠে। বলে, পয়সা কোথা যে বেয়া করব? বাপেরা কি দেখে মেয়া দিবে বলো? জমি নাই, মেলায় ঘুরবার লেগা মেয়া কেন দিবে লোকে? একটু চুপ করে থেকে বলে, সাথে সাথে ঘুরবে, এমন মেয়া একটা পেলে পরে বেয়া করতে সাধ যায়। বলে চোখ বাঁকিয়ে যায় সুভদ্রার দিকে। হঠাৎ কিসের এক আঘাতে সুভদ্রার বুকের মধ্যে আলোড়ন ওঠে। পদবিক্ষেপগুলো অসমান আঁকাবাঁকা হয়ে পড়ছে, কিন্তু কিছু বলে না। মোহন আবার বলে, 2-4 পয়সা জমাতে হবে বেয়া একটা করবার লেগে, বয়স হলো তো। বলে সুভদ্রার দিকে চেয়ে বলে, আহা, ঢেলা মাঠে চলো কেনে, আলে উঠে আসো। নিজেকে সামলে সুভদ্রা তাড়াতাড়ি আলে উঠে আসে, কিন্তু মোহনের হাসি ভরা মুখের দিকে আর চাইতে পারে না। মেলায় এসে মোহন মিষ্টি দুটো সুভদ্রার হাতে দেয়। একটু জল খেয়ে নাও, প্রাণটা ঠান্ডা হবে। বলে ঘটিটা বাড়িয়ে দেয়। সুভদ্রা অন্যদিকে ফিরে মিষ্টি খেয়ে জল খায়। মোহন বলে, গহরা, একটা পান লিয়ে আয় কেনে, বলিস মিঠে পান দিতে। না না, বাধা দেয় সুভদ্রা, পান খাবেক নি আমি। বলে উঠে দাঁড়াতেই বছর তিনেকের একটি উলঙ্গ হৃষ্টপুষ্ট ছেলে এসে মা মা বলে তাকে জড়িয়ে ধরে। ও মা গো! সুভদ্রা তাকে বুকে তুলে নেয়। বলে, দেখো, মা হারিয়ে ফেলে খুঁজে বেড়াচ্ছে। আহা, একটুখানি খুঁজে দেখো না কেনে, ছেলের মাটা গেল কোথা? মোহন হাঁ করে খানিকক্ষণ সুভদ্রাকে দেখে হঠাৎ বলে, তোমার ছিলে পিলে নাই না? অকস্মাৎ এমন একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না সুভদ্রা। জবাব দিতে গিয়ে গলাটা বুঝে এলো তার। ঠোঁট দুটো কেঁপে উঠে চোখ ফেটে জল বেরিয়ে এলো। আহাহা, কাঁদো কেনে? ম্লান হয়ে যায় মোহন। বলে, ভুল করে দুঃখ দিয়েছি, কেঁদো না। এমন সময়
একটি মেয়ে মানুষ পাগলের মতো ছুটে এসে সুভদ্রার বুক থেকে ছেলেটাকে ছো মেরে তুলে নেয়। বুকের ধন বুকে পেয়ে এক ঘা কষিয়ে দেয় ছেলেটার পিঠে। সুভদ্রাকে বলে, হারামজাদা ছেলে আমার প্রাণ উড়িয়ে এনেছিল। বুকটার মধ্যে কেমন করতে লেগেছে হারিয়ে থেকে। ভালো মানুষের কাজকে আসছিল, না হলে কোন ঘাটে যেতাম বলো? ফিরে যেতে যেতে বলে, চ, তোর বাপ কোথা গেল আবার দেখি। মেলার জনারণ্যে মিশে গেল তারা। কিন্তু মোহন আর সুভদ্রা কি এক অব্যক্ত বেদনায় যেন মুখ হয়ে রইল। খানিকক্ষণ পর মোহন বলে, দুঃখ করো না সুভদ্রা, তোমার কোলে ছেলে বড় ভালো লাগলো, তাই বলছি। ভগবান বড় নির্দয়, না হলে। কথা শেষ না করে সে সুভদ্রার নত মুখের দিকে তাকিয়ে আবার বলে, এটা বেয়া কেন করো না তুমি? দূর। সুভদ্রার মুখ আবার রাঙা হয়ে ওঠে। দূর কেনে, ন্যায্য কথা বলছি। বেধবা তো কি, পানে একটা স্বাদ আহ্লাদ তো আছে। আচ্ছা আচ্ছা, প্রসঙ্গটা চাপা দিয়ে উঠে দাঁড়ায় সুভদ্রা। আমি চললাম, দেরি হলে বাপ হামলে উঠবে। শেষকালে আবার একটু ঠাট্টা না করে পারে না মোহন। বলে, শুনো, এটা শোলক বলি। তাকের ওপর শিশিটা লড়ে চড়ে পড়ে না। যে না বলতে পারে সে জন্ম কানা। মানে কি হলো? জবাব দিয়ে যাও কেনে? জবাব দেওয়ার আগেই সুভদ্রার চোখ দুটো হেসে ওঠে। বলে, চৈক্যের মণি হলো? মোহন হেসে বলে, তোমার নয়ন দুখানি ঠিক তাই। পাগল কালো ভোমরার পাড়া, লড়ে চড়ে, ভয় লাগে পড়ে বুঝি যাবে। আ মা গো! সুভদ্রা খিলখিল করে হেসে ওঠে। তোমার কই ভালো নয় বাপু, কবিয়াল নাকি তুমি? হো হো করে হেসে উঠল মোহন। তাড়াতাড়ি সুন্দর চিত্ত করা সরা ঢাকা হুড়ি তুলে নিয়ে বলে, তোমার ন্যাগে কিছু বা রাখছি, লিয়ে যাও। আপত্ত করতে পারবে না, লাও। কি আছে সে তুমি দেখে লিও। আর একটা কথা। ব্যাকুল আবেগে যেন কেঁপে উঠল মোহনের গলা। কোপগড়ের মেলা আজই শেষ, মাঝে বসে কার জ্যৈষ্ঠী। যদি দিনকাল ভালো থাকে, যদি মনে থাকে পেঁচাকে, আষাঢ় মাসে রথের মেলায় জয়পুরহাটে আইসো। আসবা তো? এমন করে কেন মোহন বলে? বুকটার মধ্যে আথালি পাথালি করে সুভদ্রার। ঘাড় কাত করে বলে, আসবো। তোমার বাপকে লিয়ে আইসো, তার ছামুতে অনেক কথা আছে। সুভদ্রা এগুতে আরম্ভ করে। মোহন পাশে পাশে চলে, আর চির খাওয়া মোটা ঠোঁট দুটো কাঁপে। কি যেন বলতে চায়, শেষটায় না থাকতে পেরে বলেই ফেলে। একখান ছোট মোটো ভিটে আর মা দুর্গের কোলে গণেশ ঠাকুরের পাড়া একটা ছালের বড় স্বাদ আমার। সে কথাটাই তোমার বাপকে বলবো সুভদ্রা। ঠিক এই সময় একটা গো গো শব্দে চমকে উঠল তারা। কোপগড়ের তেপান্তর ভেঙে তুরন্ত কাল বৈশাখীর ঝড় হু হু করে ছুটে এলো। ধুলোয় চোখ ভরে দিয়ে অন্ধকার হয়ে উঠল মেলা। মোহন চেঁচিয়ে উঠল, মনে রেখো রথের মেলা জয়পুরহাটে। সুভদ্রার উত্তর হাওয়ায় উড়িয়ে নিল।
হাওয়ার টানে কথা শোনালো একটা আর্তনাদের মতো। তারপর গেল কালবৈশাখী, গেল কাঠফাটা জ্যৈষ্ঠ, ধরিত্রীর বুক চিরে রন্ধ্রে রন্ধ্রে আগুন ভরে দিয়ে। তারপরে এলো আষাঢ়, দাদুরি টাহুকির প্রাণে সাড়া জাগিয়ে। প্লাবনের প্রথম সংকেত দেখা দিল আকাশের গাঢ় কালিমায়। সুভদ্রা এলো জয়পুর হাটের মেলায়। মোহন গেয়েছিল তুমি কে পাগলিনী হে। সেই পাগলিনীর মতোই এলো সুভদ্রা, আষাঢ়ের ঝড় জল মাথায় করে। মোহনের সে স্বপ্ন আজ তারও বুকে দানা বেঁধে উঠেছে। ছোট মোটো একখান ভিটে, আর গণেশ ঠাকুরের পাড়া একটি ছেলে। দুমাসের প্রতিটি ক্ষণে নিরালায় ঝামেলায় শুধু সেই কথা, কথা নয়, কথা আজ গান হয়েছে হৃদয়ের, ধ্যান হয়েছে জীবনের। মোহন হেসে অভ্যর্থনা জানালো, আসো আসো, আজকে আমার মেলা জমলো। কি ভাগ্যি, ভুলে যাও নাই। কিন্তু সুভদ্রা চমকে উঠল মোহনকে দেখে। এ কি শরীর হয়েছে তোমার? ভাবছো কেনে? মোহন হেসে বলল, সব ঠিক হয়ে যাবে। অনিন্দার ব্যামো হয়েছিল, সেরে গেছে। কথাই বলে, কষ্ট না করলে কেষ্ট মিলবে নি। পয়সা জমাতে লাগছি। সুভদ্রা হাসতে পারে না। মোহন আবার বলে, ভিটে সংসার করতে পয়সা চাই না, একটুখানি মাটি করতে হবে, নইলে ঘুরতে হবে মেলায় বাজারে। সুভদ্রা বলে, তা তোমার শরীর এমন হয়ে যাচ্ছে কেন? নিজেকে দুঃখ দাও তুমি। পাগল? মোহন হো হো করে হাসে। দিনকালটা দেখেছ? বিলান দেশে শুনি দুর্ভিক্ষ আসছে। শরীরের জল্লোষ থাকবে কেমন কইরে? একটু দুর্বল হয়েছি, সামনে আকাল আসলে একেবারে মিশে যাব ধুলোয়। সুভদ্রা মনে মনে ডুকরে উঠল, হে মাগো, মানুষটার মুখে কথা আটকায় না। তোমার বাপকে লিয়ে আসো নাই? মোহন জিজ্ঞেস করে। বাপের আর উঠবার ক্ষমতা নাই, ভয় হয়েছিল, বুঝি আসতে পারবো নি শেষে। এতক্ষণে লজ্জায় ঢেকে এলো সুভদ্রার গলা। পলাশপুরের কামারেরা আসছিল, মায়ের নাম নিয়ে তাদের পিছু পিছু চলে আসছি। একা একা? বিস্মিত হাস্যে ভরে উঠল মোহনের মুখ। একেবারে পাগলির পাড়া নাকি? সুভদ্রা লজ্জায় মুখ ফেরায়। তবে এবারটাই শেষ। ধুলো ঝাড়বার মতো দুহাত চাপড়াতে চাপড়াতে বলে মোহন, ঘুরতে আর মন লাগে না। পলাশপুরের মেলায় তোমার বাপকে বলে সব লিয়ে থুয়ে কোপগড় ঘুরে এক্কেবারে বোলপুর। আরো সুদীর্ঘ ৮ মাস। সুভদ্রার চোখ দুটো মোহনের রুগ্ন শরীরটাকে যেন একবার লেহুন করে দিল। কিছু বলতে চাইল, কিন্তু পারল না। সত্যই ভিটেমাটি করতে হবে, পয়সা চাই না। ৮ মাস। মোহনই বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সুভদ্রা? সেবারের মতো আবার গলা কেঁপে উঠল মোহনের। ঠাকুর করে আকাল না আসে, ৮টা মাস কাটিয়ে দিব। কবিয়ালের গানে শুনছ যে সুখের পরে দুঃখ? এনারা হলেন ২ ভাই, এক ভাই ছাড়বে, এক ভাই আসবে। বলতে বলতে হাসতে হাসতে মোহনের দু চোখে টলমল করে উঠল ২ ফোঁটা জল। মাঝে ৮টা মাস, তারপর
চিত্তকর মোহনের ভিটে মাটি সংসার, গণেশ ঠাকুরের পাড়া একখানা ছেলে। তাড়াতাড়ি জল মুছে বলে, তখন কিন্তু ভুলে যেও না তোমার পেঁচাকে। তারপর হু হু করে কেটে গেল ৮টা মাস। শীতের রুক্ষ অবরোধ ভেঙে দক্ষিণা হাওয়া ছুটে এলো প্রান্তর ভেঙে নলিগড়ে। পাতা ঝরল, পথ ছাইল, কিন্তু সে পথে বিপণী বয়ে মেলার দোকানিরা আসছে কোথায়? ঝরা পাতা মড়মড়িয়ে সুদীর্ঘ পথ বয়ে চলেছে শুধু মিছিল, কঙ্কালের মিছিল। চৈত্রের দুপুরে নিস্তব্ধ পলাশপুর ডুকরে ডুকরে কাঁদছে পথে বাজারে ঘরে ঘরে। খর জ্যৈষ্ঠ না আসতেই পাংশুটে প্রান্তরের ফাটল দানবের মতো হাঁ করে আছে, থরথর করে কাঁপছে। মেলা বসল না। নির্জন মেলায় মাটিতে ভেঙে পড়ল সুভদ্রা। আমার ভিটে সংসার, গণেশ ঠাকুরের পাড়া ছেলে, খেয়ে লিয়েছিস তুমা ধরিত্রী। তবু শেষ আশা নিয়ে সে ছুটল কোপগড়ের দিকে। চৈত্র সংক্রান্তির মেলা। যদি সুভদ্রার প্যাঁচার দেখা সেখানে পাওয়া যায়। আছে আছে, দূর থেকে দেখা যায় কোপগড়ের মেলায় কারা যেন বসে আছে, অনেক মানুষ। মাথা নেড়ে নেড়ে এ ওর সঙ্গে কথা বলছে। কালো কালো অনেক মানুষ, কিন্তু ঘর দেখা যায় না একটাও, শুধু মানুষ আর ধোঁয়ার একটা কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে। ছুটে কাছাকাছি এসেই থমকে দাঁড়ালো সুভদ্রা। ছলাৎ করে দেহের রক্ত মাথায় উঠে এলো। মানুষ নয়, ওরা শকুন। পাখার ঝাপটা দিয়ে শকুনের দল বিস্মিত হয়ে ফিরে তাকালো। মৃত কঙ্কালের ছাওয়ায় তেপান্তরের শ্মশানে জ্যান্ত মানুষ শকুনেরা অনেকদিন দেখেনি। শকুনের মেলা থেকে মাথা তুলল একটা বিকটাকার কুকুর। উগ্র দুর্গন্ধে আকাশ বাতাস ভরপুর। সুভদ্রা হামলে পড়ল মাটিতে। তুই খেয়ে নিচ্ছিস মা ধরিত্রী আমার ভিটে সংসার, গণেশ ঠাকুরের পাড়া ছেলে, আমার পেঁচাকে তো খেয়ে নিছিস। নিবিষ্ট চিত্তে খানিকক্ষণ সুভদ্রাকে দেখে রক্তাক্ত লাল ছুটি নেড়ে একটা গৃহিণী আর বিকটাকার কুকুরটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আমি হাজির হব এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার পরবর্তী পর্বে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।